শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় আমাদের এই অনুষ্ঠান প্রচার হচ্ছে, আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। এক বছরে মূল্যস্ফীতির হার 10 থেকে 6.5% নামানোর পরিকল্পনাকে অবাস্তব বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কালো টাকা সাদা করার মাধ্যমে সৎ করদাতাদের ওপর অন্যায় করা হয়েছে বলেও মনে করছে সংস্থাটি। বাংলাদেশ একটা অদক্ষতার ট্র্যাপে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট দেওয়া হয়েছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল্যস্ফীতিকে সহনীয় করার কোনো পদক্ষেপ না থাকায় এই বাজেটে সীমিত আয়ের মানুষদের স্বস্তি আসবে না বলে মনে করছে সংস্থাটি। বুধবার গুলশানে এক হোটেলে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। কালো টাকা তাদেরকে যে 15% হারে কর দিয়ে সেগুলো সাদা করার যে সুবিধা, এটা যারা সৎ করদাতা তাদের উপর একটা অন্যায়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, পরিশ্রমী উদ্যোক্তা, পরিশ্রমী অর্থনৈতিক কর্মী হলো সোনার হাঁস। এসব হাঁসকে জবাই করার চেষ্টা চলছে। বলেন, জবাবদিহিতার অভাব, অদক্ষতা ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার লৌহ ত্রিভুজে আটকে আছে দেশ। অদক্ষতা এবং দুর্নীতি সার্বিক প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে। আমরা একটা লৌহ ত্রিভুজের রাজনৈতিক অর্থনীতি আটকে আছি। এটাকে ভাঙা দরকার, ভাঙতে হবে। এছাড়াও এবারের বাজেটকে অন্যায্য ও জনবিরোধী উল্লেখ করে নিন্দা জানান অনেকে। সব জায়গায় শুনি যে মূল্যস্ফীতি বিষয়টা বিবেচনা করা হয়, উপবৃত্তির ক্ষেত্রে সেটা কেন বিবেচনা করা হলো না? সহযোগিতা না দেখে এই বাজেটে দেখলাম যে আমাদের বেকারত্ব দূর করার প্রতিবন্ধকতা হিসেবে এটি কাজ করবে। বাস্তবে গ্রাউন্ডে মাটিতে আসলে কতটুকু তার সুফল পাওয়া যাবে সেই প্রশ্নটা থেকেই যায়। সরকারের অনেক পরিকল্পনার সাথে একমত না থাকলেও সায় দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। এমন প্রকল্প আমার হাত দিয়ে আমার এপ্রিকে গেছে বা যাচ্ছে, যেগুলোর সঙ্গে আমি মনে পারে একমত ছিলাম না। আমার একটু আগের কথাটার সঙ্গে বাসকরি ভূতলে বিনিয়োগ পাতালে, এই ধরনের অনেক প্রকল্প এই দেশে আছেন না। প্রস্তাবিত বাজেটের ঘাটতি মেটাতে বড় অঙ্কের ঋণ নেয়াকে অগ্রহণযোগ্য বলে মনে করছে সিপিডি। এই প্রশ্নটা তো আত্মজিজ্ঞাসার জায়গা থেকে আমাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। উদাহরণ দেব, টেলিকম অপারেটরদের ওপর চাপিয়ে দেয়া বাড়তি করের বোঝা বইতে হবে সাধারণ গ্রাহককে। এতে বড় রকমের রাজস্ব বঞ্চিত হবে সরকার, এমনটা জানিয়েছেন দেশের মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের প্রতিনিধিরা। তারা বলেন, সরকার টেলিযোগাযোগ খাতে কর বাড়িয়ে অধিক রাজস্ব আদায়ের চিন্তা করছে, কিন্তু সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির প্রভাবে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার কমেছে। পাবে হবে না, কারণ আপনার আলটিমেটলি কাস্টমার। বর্তমানে যে জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে করছি সেটা হচ্ছে একটা সিম ট্যাক্স। একটা ধারণা আছে যেহেতু মোবাইল অপারেটর সিম ট্যাক্সটা সাবসিডি দেয়, তারা কন্টিনিউয়াসলি সেটা দিয়ে যাবে। এটা কিন্তু আসলে আমাদের কাছে মনে হয়েছে যে গ্রোথের ব্যাপারটাকে সম্পূর্ণ রকমের ডিসরিগার্ড করা হয়েছে। মোবাইল অপারেটরদের অ্যাবিলিটি টু প্রোভাইড সাবসিডি অলওয়েজ ডিপেন্ডস অন how much consumption that customer can have and overall how much they can contribute. দর্শক, আমরা জানি যে বাজেট পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন যে চেম্বার অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তারা বাজেট প্রতিক্রিয়া দিচ্ছেন এবং বাজেটের নানা রকম চ্যালেঞ্জ এবং বিপত্তির কথাও তারা তুলে ধরছেন। করের বোঝা কারো উপর চাপানো হয়েছে, কর যৌক্তিকীকরণ নিয়ে অনেকেই অনেক দাবি দেওয়ার কথা বলছেন। বাজেটে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। বাজেটে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমরা খাতভিত্তিক আলোচনা করছি। আজকে বাজেটের এই প্রাপ্তি অপ্রাপ্তিতে এসএমই খাত নিয়ে আমরা কথা বলতে চাই, ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে কথা বলতে চাই। এবং আজকে আমাদের সঙ্গে দুজন উদ্যোক্তা যুক্ত রয়েছেন, দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল করিম মুন্না, একজন পাট পণ্যের রপ্তানিকারক। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাঝারি শিল্পের একজন উদ্যোক্তা ইমরান হাসান, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমরা দুজনকেই স্বাগত জানাতে চাই। ইমরান হাসান এবং রাশেদুল করিম মুন্না দুজনকেই স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারের আজকের আলোচনায়।
আমরা বাজেট আলোচনায় আজকে আসলে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা জানি যে আমরা সিপিডির একটি রিপোর্ট দেখছিলাম, সিপিডি কিন্তু বাজেট নিয়ে অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা যদিও এবারের বাজেটকে অবাস্তব বাজেট বলেছেন, রাজস্ব লক্ষ্যকে অবাস্তব বলেছেন, এরকম নানা রকম প্রতিক্রিয়া আমরা বিভিন্ন চেম্বার অ্যাসোসিয়েশনের কাছ থেকে পাচ্ছি। আজকেও ঢাকা চেম্বার কথা বলছেন। আমরা শুরুতেই রাশেদুল করিম মুন্না, আপনি যেহেতু এসএমই ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, ক্ষুদ্র শিল্পের জন্য অথবা যারা সিএসএমই যারা রয়েছেন তাদের জন্য এবারের বাজেটটি আসলে কেমন হলো মনে হচ্ছে? রাশেদুল করিম মুন্না। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা জানি যে বাংলাদেশের যে অর্থনীতি, সেখানে ইনফর্মাল চ্যানেল যেই এরিয়াটা আছে সে তাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের এসএমই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে বর্তমানে জিডিপি প্রায় 32%। তা সেই জায়গাতে আমরা যদি আমাদের আশেপাশে দেশগুলোর কথা চিন্তা করি তাহলে দেখবেন যে সেখানে 40 থেকে 70% হচ্ছে এসএমইর কন্ট্রিবিউশন আছে জিডিপিতে। সুতরাং এই যে ইনফর্মাল চ্যানেলে যে অর্থাৎ মাইক্রো এবং কুটির শিল্প সেক্টরে যারা আছে তারা কিন্তু আমাদের এই জাতীয় অর্থনীতিতে একটা বড় অবদান রাখছে। কিন্তু আমরা যদি পাশাপাশি দেখি যে আমাদের এই যে নতুন বাজেট ঘোষণা, সেই জায়গাতে কিন্তু তাদেরকে সুরক্ষা করা বা তাদের ডেভেলপমেন্টের জন্য স্পেশাল কোনো ইভেন্ট কিন্তু নেই। এসএমই যে সংজ্ঞাটা আছে সেখানে কিছু বিভেদ আছে। আমরা দেখেছি ব্যাংকগুলো হচ্ছে মাঝারি শিল্পগুলোকে যতটা ঋণ দিতে আগ্রহী, ছোটদেরকে সেটা দিতে তারা অতটা আগ্রহী নয়। পাশাপাশি মাইক্রো বা কুটির শিল্প লেভেলে যারা আছে তাদেরকে কোনোভাবেই তারা অ্যাকোমোডেশন করছে না। অর্থাৎ আমরা যদি বাজেটের টার্গেট করা হচ্ছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সরকারকে আয় বাড়াতে হবে এবং সেখানে কর নেটের আওতাটা বাড়াতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই জায়গাতে কিন্তু তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা সেভাবে গুছিয়ে অগ্রসর হতে পারছে না। বিধায় বর্তমানে যারা করদাতা আছেন তাদেরকে নিয়েই কিন্তু নতুন নতুন নীতিমালা তারা ঘোষণা করছে এবং তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে। অর্থাৎ বাজেট সম্পর্কে মানুষের যে একটা পজিটিভ ইমপ্রেশন থাকার কথা, সেই জায়গাতে কিছুটা নেগেটিভ ইমপ্রেশন হয়ে গেছে। বাজেট মানে হচ্ছে নতুন করে করের বোঝা, নতুন করে জটিলতা বাড়ানোর বিষয়টা কিন্তু আসলে সামনে চলে আসে। এক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের স্থানীয় বাজারের পরিধিটা যদি বাড়াতে হয় সেক্ষেত্রে এসএমইদেরকে সুরক্ষা দিতে হবে। আমরা যেহেতু রিজার্ভের একটা সংকটে আছি, আমাদেরকে মাথায় রাখতে হবে ইম্পোর্টটাকে কিভাবে কমানো যায়, নিরুৎসাহিত করা যায়। এবং এই যে মাইক্রো কুটির এবং এসএমইরা যেভাবে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে কিভাবে তাদের প্রক্রিয়াটা বা তাদের প্রচেষ্টা যাতে বলবৎ হয়, গতিশীল হয়, সেই জায়গাতে তাদেরকে কিভাবে সুরক্ষা করা যায়। পাশাপাশি আমি বলতে চাই যে এই যে এসএমইদেরকে বা মাইক্রো বা কুটির সেক্টরে যারা আছে তাদেরকে সহায়তা করার জন্য আমরা দেখেছি আমাদের প্রতিযোগী দেশগুলো কিন্তু গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট পলিসি আছে সেখানে কিন্তু 25 থেকে 36% পর্যন্ত প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সরকারের কিন্তু বিশেষ নীতিমালা আছে। অর্থাৎ প্রকিউরমেন্ট পলিসিতে এই এসএমই বা মাইক্রো লেভেলে যারা আছে তাদের পণ্য কেনার বাধ্যবাধকতা আছে। সেক্ষেত্রে আমরা এই জায়গাটা কিন্তু আমরা সেইভাবে সুস্পষ্ট কিছু দেখিনি। এখনো কিন্তু মুক্তবাজার অর্থনীতির কল্যাণে সেটা সেভাবে সুরক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি আমি বলবো যে আমাদের যে ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে যেই অ্যাপ্রোচটা আছে সেটা বড়দের জন্য যেরকম, ছোটদের জন্য সেরকম। অর্থাৎ যারা স্টার্ট আপ বা মাইক্রো লেভেলে আছে, দেশের প্রান্তিক পর্যায়ে যারা কাজ করছে, তাদেরকে যদি সহনীয় পর্যায়ে ভ্যাট ট্যাক্সটাকে যদি নতুন নীতিমালার মধ্যে আনা যেত তাহলে সেটা সাহায্য করতে। হয়তো আগামী 3 থেকে 5 বছর পরে তারা একটা সবল একটা অবস্থায় আসতো এবং জাতীয় অর্থনীতিতে তাদের কিন্তু কন্ট্রিবিউশনটা বাড়ানোর সুযোগ ছিল। এবং সেক্ষেত্রে আমরা পাশাপাশি মনে করি যে আমাদের যে ইম্পোর্ট হচ্ছে, অনেক কিছু ইম্পোর্ট হচ্ছে যেটা আসলে স্থানীয় বাজারকে কিন্তু স্থানীয় উদ্যোক্তাদের কিন্তু সেভাবে সাহায্য করছে না, তারা প্রতিযোগিতা টিকতে পারছে না। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যেহেতু গভর্নমেন্টের এই মুহূর্তে রিজার্ভে একটা সংকট আছে, সুতরাং ইম্পোর্টটাকে ওই ধরনের ইম্পোর্ট নিশ্চিত করা, যে ক্ষেত্রে আমাদের এসএমই বা মাইক্রো লেভেলে যারা কাজ করছে, বিশেষ করে প্রোডাকশন লেভেলে কাজ করছে, তাদেরকে সুরক্ষার জন্য আমরা এই বাজেটে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ আমরা দেখিনি। যদিও দেশীয় শিল্পের সুরক্ষার জন্য কিছু ভালো পদক্ষেপ আছে, কিন্তু এই যে মাইক্রো লেভেলে, কুটির লেভেলে বা এসএমই সেক্টরে সেইভাবে সুস্পষ্ট কিন্তু ঘোষণা নেই। এবং এই জায়গাটা আমি মনে করি যে সরকারকে ভেবে দেখার সময় এসেছে যে এটাকে কিভাবে উৎসাহিত করা যায় এবং আমাদের এই যে অযাচিত ভাবে অনেক কিছু ইম্পোর্ট হচ্ছে সেই ইম্পোর্টটাকে কিভাবে নিরুৎসাহিত করা যায়। আমি মনে করি যে বাজেটের অনেকগুলো দিক আছে,
যে দিকগুলা ভালো, কিছু ইনোভেশন আছে, কিন্তু আমরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য এর সামনে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছি এবং আমাদের সম্ভাবনা কিন্তু আছে। জি, রাশেদুল করিম মুন্না, এই জায়গাতে কেন্দ্র করে গতানুগতিক বাজেটটা হয়ে গেছে। এই জায়গাটা আমি মনে করি চিন্তা করা দরকার ছিল যে এলডিসি গ্রাজুয়েশনে যে চ্যালেঞ্জগুলো আসবে সেটা উত্তরণের ক্ষেত্রে আমাদের এসএমইরা বা আমাদের স্থানীয় শিল্পে যারা আছে তাদেরকে কিভাবে সুরক্ষা করা যায় এবং এলডিসি গ্রাজুয়েশনটাকে মাথায় রেখে আলাদা কিছু চিন্তা ভাবনা করা দরকার ছিল। জি, রাশেদুল করিম মুন্না, আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, অনেক ধন্যবাদ। আমরা যেটি বুঝতে পারলাম যে সার্বিকভাবে এসএমই খাতের বেশ কিছু প্রতিবন্ধকতার কথা আপনি বলছিলেন, যেটি আসলে বাজেটে সুস্পষ্ট করা নেই। আমরা আমাদের সঙ্গে আরও একজন উদ্যোক্তা রয়েছেন যারা শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছেন কিছুদিন আগে, রেস্তোরাঁ শিল্প। আমরা রেস্তোরাঁ খাতের একজন উদ্যোক্তা ইমরান হাসান, আপনার কাছে জানতে চাইবো যে সার্বিকভাবে একজন উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে বাজেট কতখানি ব্যবসা বান্ধব হলো, অথবা শিল্পের জন্য কতখানি ব্যবসা বান্ধব হলো আপনাদের মাঝারি শিল্পের জন্য? ইমরান হাসান। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় অনেক কিছু বলে গেছেন, তার অনেক কিছুর সাথে আমি টোটালি একমত। কিন্তু আমাদের অবজারভেশন হচ্ছে আমাদের শিল্পনীতি ঘোষণা করা হয়েছে, এখনো বাস্তবায়নের পথে আমরা যাচ্ছি। সেটা কখন বাস্তবায়ন হবে তা অপেক্ষার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে শিল্পের সাথে আমাদের সামঞ্জস্য নাই, কারণ বিদ্যুৎ বিল কিন্তু এখন শিল্পে যারা আছে, ক্ষুদ্র শিল্পে বিদ্যুৎ বিল কমার্শিয়ালের মতোই হয়ে গেছে। এখন এই ইউটিলিটি চার্জ গুলো কিন্তু আর ওই সুবিধাটা নাই, শিল্পের যে সুবিধাটা থাকা দরকার সেটা নাই। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ে আমরা কথা বলছি, যে সরকারের টার্গেট হচ্ছে 6.5% নিয়ে আসা। ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, মানে এটা যদি কোনো মিরাকল হয় তাহলে সম্ভব। এখন সরকার চেষ্টা করছে হয়তো 6.5% নিয়ে আসবে, কিন্তু আমরা মনে করি যদি এটা 7.5 আসে তাহলেও সহনীয়, আমরা হয়তো সাস্টেন করতে পারবো। আপনি জানেন যে মূল্যস্ফীতির সময় এই খাদ্য মূল্যস্ফীতি অলমোস্ট 11% সরকারি হিসাবে, বিডিএস এর সরকারি হিসাবে, কিন্তু বিডিএস এর হিসাবে 15%-এর উপরে। আর আমরা মনে করি এটা 20%-এর উপরে খাদ্য মূল্যস্ফীতি। তো সেখানে এই ছোট উদ্যোক্তারা যারা এই ফুড সেক্টরে জড়িত, তারা কিন্তু কখনোই এই ইনফ্লেশনে সাস্টেন করা ভেরি ডিফিকাল্ট। আমাদের অনেক রেস্তোরাঁ অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে অনেক, এবং নতুন উদ্যোক্তা আসছে না, সেটা নিয়ে আমরা কিছুটা শঙ্কিত। এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে আমরা শিল্প নীতিটা পাচ্ছি না। যে দেখেন বাংলাদেশে এত বুমিং সেক্টর গুলো সবাই, কিছু ব্যবসায়ী সব দখল করে নিয়ে যাচ্ছে। আপনার বড় বড় ব্যবসায়ী যারা আছে হাতে গোনা 10 জন সব মিলে, বা 15 জন, এই 15 জনের সব ব্যবসা করা লাগবে। আমরা বলে আসছি যে একটা শিল্পনীতি থাকা চাই, কে কোন ব্যবসা করবে, কে কোন ব্যবসা করবে না। এই যে এসএমই খাত থেকে তো আমরা কখনো কোনো লোন পাইনি, এই প্রথম আমাদের সাথে এসএমই সেক্টর থেকে আলাপ আলোচনা, কিছু মিটিং হয়েছে, সেমিনার সিম্পোজিয়াম হয়েছে, হয়তো আমরা ফিউচারে ট্রেনিং এর কথা বলা হয়েছে, ফিউচারে আমরা এখান থেকে কিছু লোন পেতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যে ব্যাংক থেকে কিন্তু আমরা কোনো লোন পাই না। আর এখন তো আরো টাফ হয়ে যাবে, কারণ সরকার ব্যাংক থেকে টার্গেট করেছে যে পরিমাণ টাকা বড় করবে, এরপরে ব্যাংকের টাকা থাকবে কিনা আমাদের মতো ছোট উদ্যোক্তাদের ফাইন্যান্স করার জন্য, সেটা বড় চ্যালেঞ্জিং, মানে এটা বুঝতে পারছি না। কিন্তু আমাদের যেটা দরকার, যেটা অবিলম্বে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাবো, যে একটা শিল্পোন্নতি জরুরি করা দরকার। এই যে বড় ব্যবসায়ীরা ছোট ছোট ব্যবসায়ীদেরকে যেভাবে আগ্রাসন চালিয়ে সব গ্রাস করে নিয়ে গেছেন, এখান থেকে বের হওয়ার সময় আসছে, তা না হলে দেশ সাস্টেন করবে না, সব অটোমেশনের কাছে চলে যাবে। আমি বলতে পারি যেমন বেকারি শিল্প 4-5 জনের হাতে অলরেডি চলে গেছে, এবং তারা কিন্তু অন্তত 2 লক্ষ বেকারি আজকে প্রশ্নবিদ্ধ, আজকে চলতে পারবে কিনা, অনেক বেকারি বন্ধ হয়ে গেছে। এখন এইখানে যে ক্ষুদ্র উদ্যোক্তারা, তাদের বিভিন্ন এই এমপ্লয়ি ছিল, প্রত্যেকটা বেকারিতে ধরেন 30 জন 40 জন 50 জন করে এমপ্লয়ি ছিল। অটোমেশনের কারণে কিন্তু এই আমাদের এই বাজারটা 5 জনের কাছে চলে গেছে, এবং এখানে কিন্তু বেকারত্ব সৃষ্টি হয়েছে। তো এখন আর এই ব্যাপারে কোনো নীতিমালা এখন পর্যন্ত কোনো বাজেটে আমরা দেখি নাই। এখানে আমি পার্সোনালি মনে করি এই বাজেটটা করা হয়েছে শুধু বড়দেরকে আরো বড় করার জন্য, ফ্যাসিলিটেট করার জন্য, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা কিভাবে সাস্টেন করবে সেই ধরনের কোনো দিক নির্দেশনা আমরা কিন্তু এখনো পাইনি। আরেকটা বিষয় আপনার মাধ্যমে বলে রাখি, যে শিক্ষার ব্যবস্থার কথা বলে আসছি দীর্ঘদিন যাবৎ, শিক্ষায় বরাদ্দ খুবই কম। কারণ আমরা আমাদের এই সেক্টরে এই সমস্ত অদক্ষ লোক নিয়ে কাজ করছি, অলমোস্ট 95% অদক্ষ লোক। এখন বৈশ্বিক যেই বিপ্লব হয়েছে, যে এআই প্রযুক্তি বা যে টেকনোলজিতে আমরা ধাবিত হচ্ছি, সেই টেকনোলজি অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা এত পিছনে যে আপনি কোপ আপ করতে করতে নতুন কোন প্রযুক্তি চলে আসবে। সেই জন্য আমরা একটা বাস্তবধর্মী জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চাচ্ছি, একটা রিয়েলিটি শিক্ষা ব্যবস্থা চাচ্ছি, যেখান থেকে আমাদের যে রেমিটেন্সের বড় একটা অংশ আমরা আর্ন করি, এই স্কিল ওয়ার্কার তৈরি করা, স্কিল ম্যান পাওয়ার তৈরি করা। এই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার সবই আছে। নতুন পর্যায়ে ইনফ্রাস্ট্রাকচার না করে যদি আমরা শুধু আমাদের সেক্টর নিয়ে কথা বলি, রেস্তোরাঁ সেক্টর, এই সেক্টরে যদি আমরা সত্যি স্কিল পিপল তৈরি করতে
করতে পারি এবং আমরা এক্সপোর্ট করে কিন্তু আমাদের এই যে রেমিটেন্সের যে খরাটা কাটাতে পারি, এই ধরনের সুদূর প্রসারী কোনো আমরা শিক্ষা ব্যবস্থায় প্ল্যান দেখতে পাইনি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে কৃষিতে, যেমন আমরা কৃষিতে ডিপেন্ডেন্ট কিন্তু 4-5টা কোম্পানি যে ইম্পোর্ট বেস, যেটা আমাদের একটা বড় রেমিটেন্স চলে যায় এক্সপোর্টের ইম্পোর্টের জন্য। এখানে কিন্তু আমরা কোনো ফোরকাস্ট দেখতে পাচ্ছি না যে আমরা এই ইম্পোর্টের ডিপেন্ডেন্সি থেকে কবে বেরিয়ে আসবো। ইম্পোর্টেড ডিপেন্ডেন্সি থেকে যদি আমরা 50% টার্গেট করে বেরিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা বড় বড় একটা বাজেট কি বলে রিজার্ভ আমাদের হেলদি হয়, বড় একটা রিজার্ভ আমাদের সংগ্রহ হয়। আরেকটা বিষয় যে দেখেন, দুর্নীতির কথা বলে আসছে সবাই, কিন্তু কাজ কি হচ্ছে? প্রত্যেকটা অর্গানাইজেশন, সিপিটি বলেন, মেট্রোপলিটন চেম্বার বলেন, বিসিসি বলেন, সবাই বলছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো দেখতে পাচ্ছি না। যারা ব্যাংক লুট করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যারা বিভিন্ন সরকারি কর্মকর্তারা এখন বেরিয়ে আসছে, হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করেছে, সেটা কোনো আমরা দেখতে পাচ্ছি না, ফোরকাস্ট দেখতে পাচ্ছি না, তাদের বিরুদ্ধে কোনো ওইরকম ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আপনার শুনেছি নির্বাচন কমিশনারের 3 বছর লাগছে তার একটা স্টেপ আগাতে, সেই পত্রিকায় আমরা দেখলাম। তো আমরা সবই দেখছি, কিন্তু কবে আমরা সুশাসনটা নিশ্চিত করতে পারবো আমাদের? আপনার এই বাজেট কিছু। আরেকটা বিষয় লাস্ট আমি বলবো, এই সুশাসনটা নিশ্চিত করা দরকার। আরেকটা যে বিষয়টা আপনার মাধ্যমে বলতে চাই, এই যে আমরা যারা ছোট ছোট উদ্যোক্তারা ট্যাক্স পে করি, আমাদের ট্যাক্স পেটা অনেক জটিল, বহুদিন ধরে বলে আসছে এটা সহজীকরণ করার জন্য। এবং আপনি এখন নানান জেলা থেকে আমাদের কাছে আসছে এই ভ্যাটের অফিসাররা নানান ভাবে হয়রানি করছে, ভ্যাট বাড়াই দিতে হবে, ডাবল দিতে হবে, এই করতে হবে। ওই যারা ভ্যাট দিচ্ছে তাদেরকেই গলা টিপে আপনার ভ্যাট আদায় করা হচ্ছে, কিন্তু আশেপাশের কাউকে ভ্যাটে ইনক্লুড করা হচ্ছে না। একটা বড় জনগোষ্ঠী ভ্যাটের আওতার বাইরে, জনগোষ্ঠী বলতে রেস্তোরাঁ ব্যবসায়ী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ভ্যাটের আওতারই বাইরে। এবং সেখানে অসৎ অফিসাররা, আমি মনে করি তারা বিশেষ সুবিধা নেয়, তাদেরকে ভ্যাটের আওতায় আনছে না। আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড করার জন্য প্রত্যেকটা ব্যবসায়ীকে ভ্যাটের আওতায় নিয়ে আসতে হবে এবং আমাদের ট্যাক্স পেয়ার বাড়াইতে হবে। গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় ট্যাক্স পেয়ার বহু লোক রেডি। আমরা মনে করি যে 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি আছে, সেটা গুলশান বনানী যারা এই যে আন্ডার ইনভেস্ট করে যারা এই যে রেজিস্ট্রি করছে, এই যে ফ্ল্যাট প্লট বাণিজ্যিক ভবন, এইখানে হানা দিলেই অলরেডি এনবিআর তথ্য প্রকাশ করেছে কারা কিভাবে করেছে, সেখান থেকেই এই ঘাটতির মোকাবেলা সম্ভব। এবং যদি আপনি রুরালে যান, সারা বাংলাদেশে যদি আপনি এই ট্যাক্স পেয়ার কালেকশন করার জন্য থার্ড পার্টি আপনি নিয়োগ দেন, তাহলে দেখবেন যে আপনি 10 লক্ষ কোটি টাকা আদায় করা অসম্ভব কিছু না। কিন্তু এখানে এনবিআর এর অবহেলা আছে, এখানে আপনাদের প্ল্যানিং এ ভুল আছে। এখানে শুধু যারা ট্যাক্স দিবে তাদেরকেই দলে মুসলে যে কোনো প্রকারই হোক তাদের বিরুদ্ধে কঠিন একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, কঠিন চাপ প্রয়োগ করা হচ্ছে। বেরিয়ে এসে এই ট্যাক্সটাকে সহজীকরণ করে। জি ইমরান হাসান, আমরা আপনি অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন এবারের বাজেট নিয়ে, বিশেষ করে অনেকগুলো অপ্রাপ্তির কথা তুলে ধরলেন, হতাশার কথাও জানালেন, বিশেষ করে এনবিআর এর যে হয়রানির বিষয়টি সেটি নিয়ে আপনি সুনির্দিষ্ট করে বলছিলেন। আমরা আপনাদের কাছ থেকে আরও শুনবো। আমাদের আসলে এই মুহূর্তে আমাদের বাজেট নিয়ে যেহেতু বিভিন্ন চেম্বার অ্যাসোসিয়েশন যেটি বলছিলেন প্রতিক্রিয়া জানাচ্ছে, আমরা অল্প একটু সময়ের জন্য আজকে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজন করেছে বাজেট আলোচনা জাতীয় প্রেস ক্লাবে। আমরা সেখানে একটু সরাসরি যেতে চাই। এই মুহূর্তে কথা বলছেন বিআইডিএস এর মহাপরিচালক বিনায়ক সেন। হচ্ছে যে আমাদের ইনফ্লেশন যদি 1 নম্বর শত্রু হয় এবং সেটা কিছুকাল আমাদের ভোগাবে, তাহলে এটাকে আমি কেউ যারা মত রাখছেন 3% সেই রকম লেভেলে যাব না, কিন্তু অ্যাটলিস্ট 4%-এর কাছে হলে আরো ভালো হতো। এবং এটা এই কারণে দরকার যে পাবলিক সেক্টর বরোয়িং এ যদি আমরা হ্রাস টেনে না ধরতে পারি, তাহলে একটু প্রাইভেট সেক্টরের ক্রেডিটের পাওয়ার ক্ষেত্রে একটা ক্রাউডিং আউট এফেক্ট হবে, এবং সেইটা আমরা চাই না কোনো মতে। এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যে কত জরুরি আপনাকে বলি, রাজ্জাক একটা হিসাব দিয়েছেন, আমি একটা হিসাব করেছিলাম এই 9th 5-year প্ল্যানের কনটেক্সটে, যে 2022 থেকে যদি হিসাব করি 9% টোটাল জিডিপি গ্রো করতে হয় 4622 লোয়ার বাউন্ড ভ্যালু অফ আপার মিডল ইনকামে পৌঁছাতে। এবং সেটা করতে গেলে, সেই 9% গ্রোথ রেট করতে গেলে আমি যদি আইকোড ধরে নেই 4.5, যেটা ইন্ডিয়া ধরেছে তাদের 10% গ্রোথ রেট ধরার জন্য এই বছরে, তাহলে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট রেট লাগে 41% মিনিমাম। আর যদি কোনো কারণে আমি 4.5 না করে আরো বেশির দিকে যেতে হয়,
তাহলে তো এটা 45 এর কাছাকাছি যাবে। যাই হোক 41-এও যদি ধরি, এখনকার 31% থেকে এটা 41-এ নিতে হবে। এবং এটা মনে রাখতে হবে 22 থেকে কিন্তু আমি 2031 পর্যন্ত হিসাব করছি, তার মানে অ্যাভারেজে এটা হচ্ছে গিয়ে 41%। কিন্তু যেটা সে দেখিয়েছে যে আমরা অলরেডি গ্রোথ ট্রেইল থেকে ডেভিয়েট করেছি, ইনভেস্টমেন্ট ট্রেইল থেকেও ডেভিয়েট করেছি, তার মানে একটা হিউজ আমাদের কাভার আপ করতে হবে সেই ক্ষেত্রে। তো সুতরাং এই জিনিসটা আশা করি পলিসি মেকার্স যারা আছেন এবং বেসরকারি উদ্যোক্তারা যারা আছেন তারা এটা বুঝবেন এবং তারা সেইটা আলোচনায় নিয়ে আসবেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই যে ডক্টর ইউসুফ বলেছেন ইউনিভার্সাল পেনশন স্কিম, আমি আসলে স্যার আমি এখনো শিওর না ইউনিভার্সাল পেনশন স্কিমটা ভালো করে ওয়ার্কআউট করা হয়েছে কিনা। আমরা সম্প্রতি দর্শক আমরা দেখছিলাম ডক্টর বিনায়ক সেন কথা বলছিলেন, ডক্টর বিনায়ক সেনের কথা শুনছিলাম জাতীয় প্রেস ক্লাবে বাজেট প্রস্তাব অনুষ্ঠানে, অর্থাৎ বাজেট পরবর্তী আলোচনায় র্যাপিডের যে আয়োজন সেখানে কথা বলছিলেন। বেসরকারি খাতের বিনিয়োগের বিষয় নিয়ে অনেক বিষয় তিনি আসলে তুলে ধরছিলেন। আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ার্ডে ইমরান হাসান, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, এবং একই সঙ্গে পাট পণ্যের রপ্তানিকারক এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল করিম মুন্না, দুজনকে স্বাগত জানাই। আমরা যেহেতু সময় স্বল্পতা রয়েছে, ছোট ছোট করে আপনাদের কাছে আর দু একটি বিষয় জানতে চাই। এরই মধ্যে আপনারা অনেক বিষয় আসলে বাজেট প্রতিক্রিয়া আপনারা দিয়েছেন আপনাদের খাত নিয়ে, পাশাপাশি সামগ্রিকভাবে এনবিআর-এর বিষয়গুলো নিয়ে ইমরান হাসান বলছিলেন। আমরা রাশেদুল করিম মুন্না আপনার কাছে একটু আসতে চাইবো যে এবারের বাজেট মোটা দাগে আসলে রাজস্বের বোঝা বা করের বোঝা আসলে সেটা ব্যবসায়ীদের কাঁধে বলি, মানুষের কাঁধে বলি, মনে হয়েছে কিনা যে একটু বেশি চাপানো হয়েছে এবং উচ্চাভিলাষী একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে যেটি শেষ পর্যন্ত আসলে ব্যবসায়ীদের উপর বোঝা বাড়বে? ঠিক, ধন্যবাদ আপনাকে আবারও। আমি যে কথাটা বলছিলাম যে এনবিআর বা ইতিবাচক জি, রাশেদুল করিম মুন্না ইন্টারনেট পরস্পরকে যে এখন শুনতে পাবো আশা করি, ইন্টারনেট সংযুক্তি। আমি যেটা বলছি যে এনবিআর এর সাথে আসলে একটা নতুন কিছু প্রোডাক্ট আনতে হবে, ইনোভেটিভ কিছু প্রোডাক্ট আনতে হবে, যেটা যারা একটা বড়, আপনি যদি টোটাল বাজেটটার আয়ের দিকে তাকান এনবিআর এর, তাহলে দেখবেন যে ঢাকা এবং চিটাগাং কেন্দ্রে কিন্তু মেজর অংশটাই তারা আয় আর্ন করছে। বাকি যে 62টা জেলা আছে সেখানে আমি মনে করি একটু ফোকাস হওয়া দরকার, যাতে মানুষের, দ্বিতীয়ত হচ্ছে মানুষের মধ্যে যেটা ভীতি আছে এনবিআর সম্পর্কে, সেই জায়গাটাতে এনবিআর কে চিন্তা করতে হবে নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট আনা, যাতে এই জায়গাতে হচ্ছে বেশি সংখ্যক মানুষ আয়কর দিতে উৎসাহিত হয়, ভ্যাট দিতে উৎসাহিত হয়। কিন্তু যে প্রক্রিয়াটা আছে দেখা যাচ্ছে বড়রা অনেক ধরনের ফাঁকি দিচ্ছে, ছোটরা কিন্তু এই যন্ত্রণার মধ্যে আছে। সুতরাং এই যে ছোটদেরকে কিন্তু আমাদের আগামীতে আমাদের যে জিডিপিতে প্রায় 60 থেকে 70% আর্ন করতে হবে। সুতরাং তাদেরকে কিভাবে বড় করা যায়, তাদেরকে কিভাবে সক্ষমতা বাড়ানো যায়, তাদেরকে কিভাবে মূল যে ট্যাক্স নেটের আওতায় আনা যায়। সুতরাং এখানে একটু ক্যাটাগরি হওয়া দরকার, যে কথাটা বলেছে। দ্বিতীয়ত যেটা বলতে যাচ্ছি যে দেশের অনেক উন্নতি হয়েছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু সময় এসেছে সুশাসনের জায়গাটাতে কিভাবে ফোকাস করা, অর্থাৎ একটা সমন্বিত প্রক্রিয়াতে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা এরিয়াতে আমরা কিভাবে আমাদের যে জাতীয় অর্থনীতির পুরো কার্যক্রমটাকে বিস্তৃত করতে পারি। সেই জায়গাতে হচ্ছে এতদিন যেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন বলেন, সার্ভিস সেক্টর বলেন, গুটি কয়েক জেলার উপর নির্ভরশীল ছিল। সুতরাং এখন সময় এসেছে এটাকে কিভাবে ঢেলে সাজানো যায়, কিছু নীতিমালা সহায়তা দেওয়া যায়, যেই এরিয়াগুলা বা যারা এই করের আওতায় নেই তাদেরকে কিভাবে একটা আমি বলবো যে সহজ করা যায়, কমফোর্টেবল জোন তৈরি করা যায়, তাহলে কিন্তু উইন উইন সিচুয়েশন হবে। এনবিআর যে বর্তমান যে অ্যাপ্রোচটা, আমি মনে করি এই বছরই কি করতে হবে সেই ধরনের অ্যাপ্রোচটা নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি সামষ্টিকভাবে আগামী 5 বা 7 বছর কেন্দ্রিক যদি চিন্তাটা করা হতো, তাহলে কিন্তু গ্রাজুয়ালি আমাদের জাতীয় আয়ে একটা বড় পরিধি কিন্তু বাড়ানোর সুযোগ আছে। এই জায়গাতে আমি মনে করি একটু দৃষ্টি দেওয়া দরকার।
জি, অনেক ধন্যবাদ। সুনির্দিষ্ট করে আপনি চমৎকারভাবে বেশ কিছু বিষয় তুলে ধরলেন, যে এনবিআর এর যে আরও বেশি অটোমেশন, আরও বেশি সংস্কার এবং আরও বেশি সুশাসন প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে। আমরা ইমরান হাসান আপনার কাছে আরেকবার আসতে চাই, সংক্ষেপে একটু জানতে চাইবো যে সব মিলিয়ে বাজেটে আমরা এনবিআর এর আলোচনা অনেকবারই ঘুরে ফিরে এসছে। আপনাদের শিল্পের জন্য, ব্যবসায়ীদের জন্য আপনি গ্যাস, জ্বালানি কথা বলছিলেন, খরচ বেড়ে যাওয়া, প্রতি বাজেট আসলে মানুষের কাঁধে বা ব্যবসায়ীদের কাঁধে খরচের বোঝা বাড়ে নাকি কিছুটা স্বস্তি দেয়? সেই স্বস্তি আসলে কিভাবে দেবেন? সরকারকেও তো আসলে মোকাবেলা করতে হয়, সরকারেরও তো অর্থের প্রয়োজন। জি, আনমিউট করে বলতে হবে। জি, ইমরান হাসান। আমরা সবাই আসলে নাগরিক, এই দেশটা আমাদের গড়তে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নে যদি সুফল পেতে হয় আমাদেরকে কোমর বেঁধে এখন নামতে হবে সুশাসন বাস্তবায়নের জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য। আপনি যখনই সুশাসন নিশ্চিত করবেন তখনই ম্যানিপুলেট হবে না। কারণ এই যে ডলার ফ্ল্যাকচুয়েশনের সময় যে ব্যাংকগুলোর অরাজকতা ছিল, ব্যাংকগুলোর বিরুদ্ধে প্রকৃতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় এখন নেওয়া হচ্ছে না, তাহলে বদনাম হচ্ছে কিন্তু আলটিমেটলি সরকার। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওনাকে ছাড়া সবাইকে কেনা যাবে। উনি তো এই 4 বারের একটানা প্রধানমন্ত্রী আমাদের দেশে, অনেক কিছু উনি করেছেন। আমার বিশ্বাস উনি এই বাজেট থেকে এখন থেকে শুরু করবেন শুদ্ধ অভিযান। যারা এই দেশের টাকা লুট করছে, যারা এই দেশের ব্যাংক লুট করছে, যারা এই দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে তার দলের হোক, সরকারি আমলা হোক, যেই হোক, বড় ব্যবসায়ী হোক, ছোট ব্যবসায়ী হোক, যেই হোক, তাদের বিরুদ্ধে যদি দৃশ্যমান ব্যবস্থা নিতে পারেন তাহলে দেশে এগিয়ে যাবে। সেদিন দুর্নীতি দমন কমিশন বলছে ওনারা কিছু করতে পারছেন না। উনি যদি করতে না পারেন তাহলে উনি অন্য কাউকে দেয়া হোক, দুর্নীতি দমন কমিশনকে ঢালাও করে সাজানো হোক, ওই ইন্ডিপেন্ডেন্সি দেওয়া হোক, ফ্রিডম দেওয়া হোক যে ওনারা কাজ করবে, কেউ হস্তক্ষেপ করবে না, এবং এমন একটা সিস্টেম করা হোক যে সিস্টেম থেকে আমি আপনি কেউ বাদ যাবে না। কিন্তু আমার কাছে যাদের ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, তাদের বিরুদ্ধে কিছু বলা হবে না। আর যারা ছোট ছোট ব্যবসায়ী তাদেরকে এনবিআর গলা চিপে টাকা আদায় করবে, এইভাবে রাষ্ট্র চলতে পারে। একদিকে অরাজকতা চলবে, একদিকে আপনি ন্যায়ের কথা বলবেন, একদিকে কারো টাকা সাদা করার কথা বলবেন, তাহলে আমি কেন ট্যাক্স দিব? আমি বছর শেষ টাকা কালো করে আমি টাকা অবৈধভাবে আর্ন করে আমি 15% দিয়ে আমার টাকা হোয়াইট করবো, তো ট্যাক্স দেওয়ার দরকার ঠিক। তো বিষয়টা হচ্ছে যে এইটা আমি অন্য ওয়ে আছে, যারা সরকার জানে কারা বড় দুর্নীতিবাজ, তাদেরকে যে কোনো উপায় ব্যবস্থা করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হোক। আরেকটা বিষয় যে খেলাপি ঋণের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা আমরা দেখতে পাই না। কৃষককে 10,000 টাকার লোনের জন্য কোমর বাইদা আপনি কোর্টে উঠাচ্ছেন, আর 10,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা একজন লুট করছে, আমি বলবো লুট করছে, ব্যাংক লুট করছে একজন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দৃশ্যমান এখনো নেওয়া হয়নি। তার সাথে নেগোসিয়েট চলছে সে কিভাবে প্রপার্টি বিক্রি করে টাকা শোধ করবে। এটা ভেরি ফানি হতে হলো না, একই দেশে দুই আইন। তো বিষয়টা হচ্ছে আইনের বাস্তবায়ন, এটা সম্মত থাকতে হবে। এখানে কোনো বৈষম্য থাকা চলবে না। আইনের বাস্তবায়ন, আইন আছে, সবকিছু আছে, নতুন করে কিছু করার দরকার নাই, উদ্যোগী হইলেই হবে। এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এবার কাউকে ছাড় দিবে না। এবং উনি কিন্তু যথেষ্ট কাজ করছেন, যেহেতু আমাদের একটা বিশাল ক্রাইসিস চলছে, গ্লোবালি ক্রাইসিসটা এখন আমাদের উপরে ভর করে বসছে। ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমার পর আমরা সুফল পাচ্ছি না। এই যে ক্রাইসিসটা, আমরা মনে করি মুষ্টিময় কিছু লোকের ব্যর্থতার কারণে এই ক্রাইসিস। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই আজকে 15 বছরের যে অগ্রগতি আমাদের হয়েছে, হয়তো ইউক্রেন যুদ্ধের 3-4 বছর আমরা এই 2 বছর এবং করোনার 3 বছর, করোনা তো আমরা কাটিয়ে উঠেছি, এই 2 বছরের ইউক্রেন যুদ্ধটা আমরা কাটিয়ে উঠতে পারবো যদি আমাদের সুশাসন নিশ্চিত করা যায়। আমি আশা করবো আমাদের দেশের মানুষ একসাথে এই সুশাসন নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই ইমরান হাসান। আপনি চমৎকারভাবে অনেকগুলো বিষয় বলেছেন। বিশেষ করে আজকের আলোচনায় ঘুরে ফিরে আসলে ব্যবসায়ীরা আপনারাও সুশাসন প্রতিষ্ঠার কথা দাবি করছেন এবং ট্যাক্স অটোমেশনের কথা বলছেন, কেননা অটোমেশনের মধ্য দিয়েও কিন্তু আসলে রাজস্ব পদ্ধতিতে একটা বড় ধরনের পরিবর্তন এবং সুশাসন প্রতিষ্ঠা হতে পারে। আমরাও আশা করব যে এসএমই খাত, অর্থাৎ প্রাণ সঞ্চারী খাত অর্থনীতির, সেটি আগামী দিনে আরও বেশি শক্তিশালী হবে। আমরা সেই প্রত্যাশা জানাই। রাশেদুল করিম মুন্না এবং ইমরান হাসান দুজনকেই ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আজকের মতো বিদায় জানাবো। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদেরকে আবারও পাশে পাবো, আবারও আমরা আলোচনা করব। আবারও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে দুজন উদ্যোক্তা কথা বলছিলেন বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। নিটল টাটা বিজনেস আওয়ার্ডের সময় হলো একটা বিরতি নিবার। ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আশা করি সাথেই থাকবেন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। বাজেটের পর থেকে আমরা দেখছি পুঁজিবাজার কিন্তু উত্তপ্ত এই অর্থে যে বাজার প্রতিনিয়ত ক্রমাগত লেনদেন কমে আসছে, সেখানে বিনিয়োগকারীদের আস্থা নেই, ক্রেতা শূন্য, সব মিলিয়ে সূচক কিন্তু পতন হচ্ছিল। আজকে সপ্তাহের শেষ কর্মদিবসে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজার কিছুটা উত্থানের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে। সব শেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। যদি এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি আপনাদেরকে জানাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা যেটি আপনাদেরকে বলছিলাম যে আজকে লেনদেন কিন্তু ঊর্ধ্বমুখী ধারার মধ্য দিয়ে আসলে লেনদেন চলছে। সবগুলো সূচকের আজকে উত্থান হয়েছে। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 18 পয়েন্ট বেড়েছে এবং সরিয়া সূচক সেটি 2 পয়েন্ট বেড়েছে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে সূচক ডিএস30 সেটি 5 পয়েন্ট বেড়েছে, 5 পয়েন্ট বেড়েছে। সব মিলিয়ে লেনদেনের খরার কথা যেটি বলছিলাম, সব মোট লেনদেন কিন্তু খুব ধীর গতি, যেটি বলছিলাম যে বাজার ক্রেতা শূন্য। আজকেও কিন্তু একই ধারায় দেখছি লেনদেন চলছে। এখন পর্যন্ত 250 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আমরা দেখছি যে দাম বাড়ার তালিকায় কিন্তু আজকে অল্প রয়েছে, 194টির মতো 94টির দর বেড়েছে এবং কমেছে 129টির, আর অপরিবর্তিত আছে 70টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। তো সব মিলিয়ে লেনদেন খরা চলছে আসলে পুঁজিবাজারে। তো এই ছিল আজকের বাজার পরিস্থিতি। আমরা এবার আপনাদেরকে মুদ্রা বাজার পরিস্থিতির খবর জানাবো। মুদ্রার বিনিময় মূল্য, প্রধান মুদ্রা শুরুতেই মার্কিন ডলার এখন কিন্তু সরকার নির্ধারিত যে দাম সেটি 117 টাকা বেঁধে দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি কিছুটা স্বস্তি ফিরেছে। ডলারের বাজারে 118 টাকায় সোনালী ব্যাংক আজকে বিক্রি করছে। ইউরো 125 টাকায় কেনা হচ্ছে এবং সোনালী ব্যাংক বিক্রি করছে 131 টাকায়। পাউন্ড 144 টাকায় কেনা হচ্ছে, 150 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 28 টাকায় কেনা হচ্ছে, 31 টাকা 10 পয়সায় তা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 32 এবং বিক্রি মূল্য 1 টাকা 45 পয়সা। তো এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এবারে স্বর্ণের বাজার জানাবো আপনাদেরকে। স্বর্ণের বাজার শুরুতেই যেটি দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ, সেটি কিন্তু মাঝে আমরা দেখেছিলাম 1,18,000 টাকা প্রতি ভরি হয়েছিল। এখন সেটি 1,16,955 টাকা, অর্থাৎ 1,17,000-এর কাছাকাছি। 21 ক্যারেটের স্বর্ণ 1,11,636 টাকা ভরি এবং 18 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 95,691 টাকা প্রতি ভরি। সনাতন স্বর্ণ যদি কিনতে চান সেখানেও আপনাকে খরচ করতে হবে 79,000 টাকা প্রতি ভরিতে। পাশে গ্রাম প্রতি দাম দেখানো আছে। 1 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম কিন্তু এখন 10,027 টাকা। 1 ভরি সমান 11.664 গ্রাম হিসেবে কিন্তু এই দর নির্ণয় করা হয়েছে। এরপর আমরা রূপার দাম দেখে নেব। রূপার বাজার অপরিবর্তিত রয়েছে অনেকদিন ধরে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা রয়েছে সেটি ভরি প্রতি এখন দাম 2,098 টাকা। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা। 18 ক্যারেটের রূপা 1,714 টাকা এবং সনাতন যে রূপা রয়েছে সেটি 1,282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। নিটোল টাটা বিজনেস আওয়ার আরও একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত নিটোল টাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। ডেলিভারি অর্ডার বা ডিও ব্যবসার নামে মশলার রমরমা বাণিজ্যের ফাঁদে ফেলে 50 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের 2 ব্যবসায়ী। বিশ্বাসের উপর নির্ভর করে যুগ যুগ ধরে খাতুনগঞ্জে কোটি কোটি টাকার ব্যবসা হলেও এমন প্রতারণায় হতাশ ব্যবসায়ীরা। এদিকে ঘটনার 1 সপ্তাহ পার হলেও অভিযুক্ত দুজনই এখনও ধরাছোঁয়ার বাইরে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, আহাদুল ইসলাম বাবুর ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদের কদিন আগে বড়সড় এক ধাক্কা খেল দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের অর্ধশত ব্যবসায়ী। মশলা জাতীয় পণ্য এলাচ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা ডিও বাণিজ্যের সুযোগ নিয়ে করা হয় প্রতারণা। ব্যবসায়ীদের কাছে এলাচের ডিও বিক্রি করে টাকা তুলে নিয়ে মোবাইল বন্ধ করে দেন নাজিম ও আরিফুর নামের 2 ব্যবসায়ী। ওইসব ডিওর বিপরীতে এলাচ দেননি তারা। একজন ব্যবসায়ী এসে দীর্ঘদিন মেয়াদী ব্যবসা করার একটা সুযোগ থাকে, কিন্তু সেটা না করে অনেক ব্যবসায়ী আছে অল্প বয়সে এসে বা অল্প সময়ের মধ্যে এসে হয়তো প্রথমে ক্যাশ ব্যবসা করলো, একটু গুডল তৈরি করলো, এরপরে আস্তে ধীরে একটা চক্রান্ত করে চলে যায়। আমরা যারা সাধারণ ব্যবসায়ীরা আছি তারা মনে করি যে প্রতারণা যে ব্যবসাটি সেটি আসলে কোনোভাবে আমরা এটা কাম্য না। এই ঘটনার পর এতদিনের বিশ্বাসে চির ধরেছে বলছেন ব্যবসায়ী নেতারা। যারা পাওনাদার তাদের মধ্যে থেকে আমরা একটা কমিটি করে দিয়েছি এবং অনেকে এখন থানায় জিডিও করেছেন। প্রশাসন যদি চিন্তা করে, সরকার যদি আমাদেরকে সহায়তা করে, তাহলে মোটামুটি ওনাকে যদি পাওয়া যায়
তাহলে এটার সমস্যার সমাধান আমরা করতে এই যে কমিটি করে দিয়েছি ওদের মাধ্যমে করতে পারবো। ঘটনার তদন্তে 11 সদস্যের কমিটি গঠন করেছে ট্রেড অ্যাসোসিয়েশন। মাঠে নেমেছে স্থানীয় প্রশাসনও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। ঈদুল আজহার সামনে রেখে হাটে কোরবানির পশু আনতে শুরু করেছেন ব্যাপারীরা। মৌলভীবাজার সদরের দিঘির বাজারে প্রতি শনি ও মঙ্গলবার বসে পশুর হাট। এছাড়া অস্থায়ীভাবে জেলার সব উপজেলা শহর সহ বিভিন্ন স্থানে শতাধিক হাটে কোরবানির পশু বিক্রি হবে। খামারে ও অনলাইনে পশু বিক্রি শুরু হলেও বাজারে ভিড় কম ক্রেতাদের। ব্যবসায়ীদের আশা, দু একদিনের মধ্যে কেনাবেচা বাড়বে। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার আর বাকি 4 দিন। এই উপলক্ষে মৌলভীবাজারে কোরবানির পশুর হাট ডাকে সরগরম হাটগুলো। প্রতিটি হাট বাজারে উঠেছে গরু ছাগল। বিভিন্ন হাটে দেখা যায় কোরবানির পশু কেনাবেচার চিত্র। এসব হাটে কেনাবেচা তেমন একটা না হলেও 2-1 দিনের মধ্যে পুরোদমে শুরু হবে বলে মনে করছেন বিক্রেতা ও ইজারাদাররা। কাস্টমার হলে তারা আলি দেখিয়া যায়, দরদামও কোনো না। বাজারে তো গরু আছে 2000 উপরে, কিন্তু কাস্টমার নাই বর্তমানে, অনলাইন 150। বাজার অবস্থা তেমন বালা নাই বর্তমানে। গরু বাছুর দাম, কিন্তু কাস্টমার নিতেছেন না গরু। কোরবানির জন্য সবসময় দেশীয় সারের চাহিদা থাকে বেশি, তবে ক্রেতারা মাঝারি আকারের গরু বেশি পছন্দ করছেন। দাম বেশি খর, কিন্তু দাম মানে গরু খুবই বেশি। দাম তো নাই, বাজারটা একবারে নীরব। এবার জানলাম না খেতে লাগে, তো এই জন্য আশা রাখি সব ক্রেতা বিক্রেতারা আইবা। আমি ওয়েলকাম জানালাম সবটা দিঘির পার বাজার আইয়া গরু কিনার লাগে। এই দিঘির পার বাজার এটা ঐতিহ্যবাহী বাজার, এখন পর্যন্ত বাজার আগামী শনিবারে হয়তো যদি কাস্টমার আয় সেটা ভালো হতে পারে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, এবছর জেলায় 96,728টি পশু প্রস্তুত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ধর্মঘট ও সংগঠকদের দাবির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রভিত্তিক রেস্তোরাঁ চেইন ওয়াফেল হাউস কর্মীদের বেতন বাড়িয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি। ওয়াফেল হাউসের সিইওর বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটি জানায়, চলতি মাসে মূল বেতন ঘণ্টা প্রতি কমপক্ষে $3 বাড়ানো হবে। সেই সাথে 2026 সালের জুনের মধ্যে প্রতি ঘন্টায় তা উন্নীত হবে কমপক্ষে $5.25। ওয়াফেল হাউসে বেতন বাড়ানো, রেস্তোরাঁয় নিরাপত্তা ও কর্মক্ষেত্রে খাবারের জন্য কর্মীদের বেতন থেকে প্রতিদিন $3.15 করে কেটে নেয়া, এসব অবসানের দাবিতে ধর্মঘট করেছিল ইউনিয়ন অব সাউদার্ন সার্ভিস ওয়ার্কার্স। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।